আচ্ছা, টাইপোগ্রাফি। হ্যাঁ, টাইপোগ্রাফি আসলে কি? টাইপোগ্রাফি হচ্ছে যখন ওয়েবসাইটে আমরা নর্মালি যখন ওয়েবসাইটটা করতেছি, ভিতরে রাখছি, যখন পেজটা তৈরি করলাম, এই যে ফন্ট আসতেছে না, ফন্টের তো একটা আলাদা স্টাইল আছে। তো এই যে স্টাইলটা, এটা কিন্তু বেসিক স্টাইলে চলে আসে। HTML এর ডিফাইন করার জন্য আমরা যদি ইন্সপেক্ট করি এটাকে, এইখানে কিন্তু আমরা কোনো ফন্ট ফ্যামিলি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ফন্ট ওয়েট আছে, ফন্ট সাইজ আছে, ডিসপ্লে আছে। এইখানে বেসিক HTML এর স্যান্স সেরিফ প্রত্যেকটা, যেমন হেডার 1-এর জন্য, হেডার টেক্সট ফাইলের জন্য, এগুলোর জন্য প্রত্যেকটার জন্য ডিফল্ট ফন্ট দেওয়া আছে HTML এ। এই ফন্টগুলোই শো করে। কিন্তু আমরা যদি ফন্টগুলো চেঞ্জ করতে চাই, যেমন এইখানে এই যে HTML এইখানে লেখা আছে, এই ফন্টটা আর এইখানে যে ফন্ট, এটা কিন্তু এক না। যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ফন্ট যখন ব্যবহার করি তখন আমরা অনেক অপশন পাই না। যেমন ওয়ার্ডে যদি আমরা কিছু লিখি, এইখানে আমরা সিলেক্ট করে আমার কম্পিউটারে যত ফন্ট আছে সবই কিন্তু দেখতে পাই। এই যে ফন্ট সিলেক্ট করলাম আমার স্টাইল সেই রকম হয়ে যায়। এরপরে আমরা ফন্টের সাইজ চেঞ্জ করি, বোল্ড করি, আন্ডারলাইন করি, ইটালিক করি, এরপর কালার চেঞ্জ করি, হাইলাইট করি। এইভাবে কিন্তু যে কোনো ফন্ট আমরা এখান থেকে যেমন চেঞ্জ করতে পারি, এইরকমও আমরা ওয়েবসাইটে কিন্তু ডিক্লেয়ার করে দিতে পারি যে কোন সেকশনের কোন, যেমন হেডিংয়ের ফন্ট কেমন হবে, বডি টেক্সটের ফন্ট কেমন হবে, এগুলো সব কিছু ডিক্লেয়ার করে দিতে পারি। তো CSS-এ ফন্ট ডিক্লেয়ার করব যখন, তখন কিছু ব্যাপার আছে। আমরা যদি CSS আগে যারা দেখেছি কিংবা পরিচিত আছি CSS সম্পর্কে, তারা এই রকম বিষয়গুলো দেখতে পায়। স্যান্স সেরিফ, সেরিফ, এই টাইপের এই দুইটা কথা আসে প্রত্যেকটা টেক্সটে। যেমন এখানে ফন্ট ব্যবহার করছে, ফন্টের নাম টাইম নিউ রোমান, টাইম এবং সেরিফ লেখা আছে, 3টা নাম লেখা আছে। কিন্তু এই বিষয়গুলো কেন হয়, আর ফন্ট কত প্রকার, প্রত্যেকটা ফন্টের জন্য আলাদা কিন্তু ক্যারেক্টারিস্টিক আছে। তো আমরা ক্যারেক্টারিস্টিকগুলো একটু দেখার চেষ্টা করব। ফন্ট টোটালি 5 টাইপের হয়ে থাকে ওয়েব ফন্ট। হ্যাঁ, প্রথম যেটা আমরা বলতেছি এই যে সেরিফ এবং সেন্স সেরিফ, এটা লাস্টে। আমরা প্রথম ফন্টটাকে স্ক্রিপ্ট, এই টাইপের, এই যে বিভিন্ন সার্টিফিকেটে লেখা থাকে না, কিংবা অনেক ওয়েবসাইটে আমরা দেখি এরকম পেঁচানো কিছু ফন্ট থাকে। তো এই টাইপের ফন্টগুলোকে আমরা স্ক্রিপ্ট ফন্ট বলি। তো স্ক্রিপ্ট ফন্ট মূলত যেসব ওয়েবসাইট, যেমন ওয়েডিং ওয়েবসাইট, তারপরে গ্রিটিং কার্ড, এই টাইপের ওয়েবসাইট, ফ্যান্সি ওয়েবসাইটগুলোতে মানায়। ঠিক আছে, এগুলো দেখতে এরকম আঁকা বাঁকা বিভিন্ন স্টাইলিস্ট হয়। তো এরপরে নেক্সট যে ফন্ট টাইপ, এটা হচ্ছে ডেকোরেটিভ ফন্ট কি? আমরা অনেক সময় দেখি না ফন্ট স্টাইলিস্ট কালার বিভিন্ন রকম। আমি নেক্সট এক্সাম্পল দেখাচ্ছি কিছু। এরপরে আমরা মনোস্পেস ফন্ট কি? মনোস্পেস ফন্ট যেটা, এটার হচ্ছে কি, আমার এই যে এ লিখছি না আমি, বড় হাতের এ এবং ছোট হাতের এ, এই বড় হাতের এ যেটা, এরপরে BCDEFGH যাই লিখি না কেন, সে একই হাইট দখল করবে। মানে ফন্টের প্রত্যেকটা ক্যারেক্টারের হাইট একই থাকবে। ছোট হাতের লিখি বা বড় হাতের লিখি, ছোট হাতের লিখলে সব ছোট হাতেরগুলো একই হাইট থাকবে, বড় হাতের যদি লিখি সব হাইট একই থাকবে।
এইটা কেন আমরা এই হাইটটা মেনটেন করা, অনেক ওয়েবসাইটে দেখা যাচ্ছে ফন্ট দেখতে সুন্দর করার জন্য কিংবা ফন্টকে যে জায়গায় আমি প্লেস করব সেখানে ধরানোর জন্য কিন্তু প্রয়োজন হয়ে থাকে এটা। ঠিক আছে, এরপরে যেটা আমরা দেখি সেরিফ ফন্ট হচ্ছে স্মল ডেকোরেটিভ পারপাসে ব্যবহার হয়। স্মল ডেকোরেটিভ পারপাস বলতে বোঝায় কি, যেমন এইখানে আমরা এর আগে যেটা এক্সাম্পল দেখলাম, নর্মাল কিন্তু স্যান্স সেরিফ এই টাইপের, আর সেরিফ যেগুলো এগুলো হচ্ছে এই যে টাইম নিউ রোমান এই টাইপের। যেমন স্যান্স সেরিফ হচ্ছে এরিয়াল, তারপরে ভার্ডেনা, এই টাইপেরগুলো হচ্ছে। আর মনোস্পেস কোনগুলো, এই যে এই টাইপের। তো আমরা নর্মালি স্যান্স সেরিফ বেশি ব্যবহার করি, কারণ কি এটা স্পষ্ট এবং মডার্ন টাইপ। ঠিক আছে, তো এইখানে এই দুইটা ফন্ট, লাস্টের যে দুইটা ফন্ট, এইটা বাই ডিফল্ট প্রত্যেকটা কম্পিউটারে, এখনকার যেগুলো কম্পিউটার, ওয়েবসাইট, মোবাইল সবগুলোতে বাই ডিফল্ট থাকে। সুতরাং এই দুইটা আমরা যদি অল্টারনেটিভ ফন্ট হিসেবে ব্যবহার করি তখন আমরা ওয়েবসাইটে খুব মানে কোনো ইরর পাবো না। তো এইগুলো স্পেসিফিক যেগুলো বললাম আমরা, স্ক্রিপ্ট ফন্টগুলো এইরকম টাইপের হয়ে থাকে। এক্সাম্পল যদি দেখি, এই যে এরপরে ডেকোরেটিভ ফন্টগুলো এই যে এইরকম টাইপের ফন্ট দেখি না আমরা, 3D শেপ, কিছু ফন্ট এইরকম কার্টুন ক্যারেক্টার টাইপের ফন্ট, এইগুলো আমার ডেকোরেটিভ ফন্ট। এরপরে মনোস্পেস ফন্ট যদি দেখতে চাই আমরা, মনোস্পেস কোনগুলো, এই যে মনোস্পেস কি বলেছি আমি, যে ক্যারেক্টারটা আমার যদি ABCD লিখে যাই, আমার হাইটটা একই থাকবে, হাইটের মধ্যে কোনো চেঞ্জ হবে না। তো এইটা আমরা অনেক ইউজফুল এইটা। তারপরে সেরিফ ফন্ট, এইটা ব্যবহার করি আমরা এই যে ওয়েবসাইটের নিচে কপিরাইট লেখা থাকে না, ট্রেডমার্ক, কপিরাইট, এগুলো ফন্ট একটু ছোট সাইজের হয়। তো এই টাইপের ফন্টের ক্ষেত্রে আমরা এই সেরিফ ফন্ট ব্যবহার করতে থাকি। এগুলো শার্প ছোট ফন্টে এটা দেখতে সুন্দর লাগে। আর স্যান্স সেরিফ এইটা সবচেয়ে বেশি ব্যবহৃত, এবং এইটা বডি টেক্সট বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন আসি এই যে ফন্টগুলো, এইটা ব্যবহার করার জন্য আমার CSS এর রুলস কি। ঠিক আছে, CSS এ আমরা যদি ফন্ট ব্যবহার করতে চাই, আমি ওই আগের ফাইলটা নিয়ে আসি, এটা ভিতরে রাখছি, গতকাল আর আনা হয় না। ক্লাস 10, ওকে। তাহলে ফন্ট যদি আমরা ডিক্লারেশন করতে যাই, এইখানে আমরা কি লিখছি, যদি আচ্ছা এখানে যা আছে থাক, এগুলো আমি বাদ দিয়ে দিলাম। এখানে স্প্যানের পরিবর্তে আমি H1 ব্যবহার করতেছি। ঠিক আছে, স্প্যানের পরিবর্তে H1 আর এটা প্যারাগ্রাফ লিখলাম, এই দুইটা নিয়ে আমি একটু টেক্সট। তাহলে ফন্ট যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে কিভাবে ব্যবহার করব, এটার রুলস হচ্ছে, আমরা এই যে টেক্সট যেটা এখানে ব্লক লেখা আছে, দিস, একটু টেক্সটটা বড় করে নিই, দিস ইজ এ ব্লক লেভেল এলিমেন্টস। এইটাকে যদি আমরা দেখি, জুম করি,
তাহলে কেমন দেখায় এটা? CSS এটা একটা ফন্ট স্টাইল আসতেছে না, এটাতেও একটি ফন্ট স্টাইল আছে আমার, এটাতেও কিন্তু ফন্ট স্টাইল আছে। তাহলে এইখান থেকে হেডিং 1 যেটা, এটা অনেক বড় সাইজ দেখাচ্ছে আমাকে। তাহলে আমি যদি এটি ফন্ট সাইজটা চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে আমার CSS এর জন্য? আমি যদি হেডিং 1 লিখি, লিখে ফন্ট চেঞ্জ করি, হেডিং 1 লিখে ফন্ট চেঞ্জ করি, তাহলে আমি লিখব ফন্ট ফ্যামিলি। হ্যাঁ, এর আগে আমরা কি দেখেছি? ফন্ট সাইজ দেখেছি। যদিও ফন্ট সাইজ নিয়ে আমরা আরও আজকে যদি সময় থাকে আলোচনা করব। যদি ফন্ট সাইজের জায়গায় আমরা লিখব ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি লিখে আমি ফন্টগুলো উল্লেখ করে দিব। কি করব? আমি লিখলাম হেলভেটিকা। এতক্ষণ পর ক্লাসে লিখলাম হেলভেটিকা। হ্যাঁ, এরপরে আমি একটি কমা দিয়ে লিখলাম এরিয়াল, আরেকটি কমা দিলাম, দিয়ে লিখলাম সেন শেরিফ। এইখানে তিনটা লিখলাম, আমি তিনটাই কিন্তু ফন্ট নেম। এটা কেন লিখলাম বলতে পারেন কেউ? রনি বলতে পারো? মানে প্রথমটা যদি কোনো কারণে কাজ না করে সেক্ষেত্রে দ্বিতীয়টা করবে, বা যে কোনো একটা কাজ যদি কোনো কম্পিউটার সাপোর্ট না করে বা কাজ না করে সেক্ষেত্রে অল্টারনেটিভটা কাজ করবে। হ্যাঁ, ঠিক আছে। তো এইখানে আমি এইটা লিখছি, এই ফন্টটা হেলভেটিকা। হেলভেটিকা যদি আমার কম্পিউটারে না থাকে, আমি কোনো ওয়েবসাইটটা লোড করতেছি, কোনো কারণে হেলভেটিকা ফন্ট আমি ডিলিট করে ফেলেছি বা আমার কম্পিউটারে নাই, তখন কিন্তু আমার ফন্ট সাইজটা বাই ডিফল্ট যে সাইজে থাকে, আমরা ওয়েবসাইটে যদি দেখি এই যে এই সাইজ, এটাতে ব্যাক চলে যাবে। তো আমরা যদি অল্টারনেটিভ হেলভেটিকা ফন্ট নাই, কিন্তু হেলভেটিকার সাথে অল্টারনেটিভ কিন্তু এরিয়াল ফন্ট চাই। তো এই যে দুইটা ফন্ট এই লিখছি আমি, এই দুইটা কিন্তু সিমিলার, দুইটা দেখতে সিমিলার। এই দুইটার পরে সেন্স সেরিফ কেন লিখলাম? এইটা হচ্ছে এই যে ফন্টগুলো ফ্যামিলি হেলভেটিকার এরিয়াল, এইটার মধ্যে সেন্স সেরিফের গুণগুলো আছে। তার মানে হেলভেটিকা যদি না থাকে কম্পিউটারে তাহলে এরিয়াল দেখাবে, এরিয়ালও যদি না থাকে তাহলে বাই ডিফল্ট এইটা মোটামুটি সব কম্পিউটারে থাকবে। আমরা চেক করতে পারবো ফন্টগুলো, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এইটা দেওয়ার পর সেভ যখন দিলাম, আমি যদি এখন খেয়াল করি, দেখছেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন বাই এনি চান্স আমি যদি হেলভেটিকা মুছে দিলাম, তার মানে আমার ফন্টটা নাই, সেক্ষেত্রে আমি রিলোড যদি দিই, কোনো চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। কারণ কি? এইটা এরিয়ালের সাথে যায়। ঠিক আছে, এরিয়াল ফন্ট যেমন, হেলভেটিকাও মোটামুটি একই রকম, এখানে কোনো চেঞ্জ হবে না। তো এই হচ্ছে আমার বেসিক ফন্ট ফ্যামিলি ডিক্লারেশন। ফন্ট ফ্যামিলি ডিক্লার করে আমি আমার যে ইয়েগুলো আছে, ফন্ট চাচ্ছি, যে স্টাইলটা চাচ্ছি আমি, সেই স্টাইলটা এখানে ডিক্লার করে দেব। এরপরে জেনারিক ফন্ট যেটা বললাম, এই যে এইটাকে আমরা জেনারিক ফন্ট বলি। হ্যাঁ, জেনারিক ফন্টটা কয়েক রকম হয়ে থাকে। যেমন যদি আমরা বেসিক ফন্ট চাই, যে বেসিক স্টাইল চাচ্ছি আমি, কোনো আলাদা স্টাইল চাই না, এখানে যেমন বেসিক স্টাইল এইরকমই স্টাইল চাই, তো সেক্ষেত্রে জেনারিক ফন্টে যদি যাই আমরা, তিন টাইপের জেনারিক ফন্ট ব্যবহার করা হয়। প্রথম হচ্ছে স্যান্স সেরিফ এবং শেরিফ, এইটা একটা জেনারিক হয়। এরপরে যেটা হয়, আমরা স্ক্রিপ্ট দেখলাম না, স্ক্রিপ্ট এবং ডেকোরেটিভ, এই যে এই দুইটা স্ক্রিপ্ট এবং ডেকোরেটিভ, এইটার
যে ইয়েটা যেটা বেসিক, মানে এই যে আমরা নর্মাল ফন্টের ক্ষেত্রে স্যান্স সেরিফ লিখলাম না, দ্বিতীয় স্ক্রিপ্ট অথবা ডেকোরেটিভ ফন্ট যদি ব্যবহার করি, এইটার ক্ষেত্রে আমার ডিফল্ট হচ্ছে কার্সিভ। ঠিক আছে, যদি আমরা এই টাইপের ফন্ট লিখি তাহলে কার্সিভ লিখে দেব এইখানে। যদি আমাদের ফন্টগুলো থাকে ডেকোরেটিভ স্টাইলিস্ট, তাহলে আমরা অল্টারনেটিভ ফন্টে এইটা লিখে দিব। তাহলে যদি ডেকোরেটিভ কোনো ফন্ট না পাই, তাহলে এই ফন্টটা ডেকোরেটিভ হিসেবে কাউন্ট করবে। যেমন এইটা যদি আমি বাই ডিফল্ট দিয়ে দিই, দেখি তো কোনো চেঞ্জ হয় কি না। দেখছেন, এটা ডেকোরেটিভ স্টাইল না, কার্টুন কার্টুন দেখায়। তো যদি আমরা এইটা ব্যবহার করি, এটা সম্পূর্ণ বিপরীত, কিন্তু আগে ছিল একরকম, এটা কিন্তু সম্পূর্ণ বিপরীত আচরণ করলো। তো এইটা জেনারিক, এইটা হচ্ছে গ্রুপের মধ্যে পড়ে। যদি স্টাইলিশ থাকে তাহলে আমরা জেনারিক এই ফাইনাল যে ডিক্লারেশন এইখানে লিখব কার্সিভ। এরপরে আমরা আরেকটি দেখছি যেটা মনোস্পেস। মনোস্পেসটা কি, যে প্রত্যেকটা ফন্টের হাইট একই থাকবে। তো মনোস্পেসের অল্টারনেটিভ আমরা মনোস্পেসই লিখব। যদি ওই রকম আমাদের কোনো জায়গায়, ওয়েবসাইটের কোনো জায়গায় প্রয়োজন হয় যে আমার হাইট সবগুলোর একই থাকবে, তখন ওইখানে আমরা মনোস্পেস লিখে দেব, এই যে ফাইনাল এইখানে। তাহলে এটার আরও অনেক ইয়ে আছে। আমরা যদি সার্চ দিই জেনারিক ফন্টস, এই যে দিক, এখানে সেরিফ, টাইম নিউ লেভেল, স্যান্স সেরিফ, হেলভেটিকা, কার্সিভ, এইখানে অনেক ডিফাইন করা আছে। আপনারা ইন্টারনেটে সার্চ দিলে এই সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। আমি কিছু ওয়েবসাইট দিব যেগুলোতে আপনারা ডিটেলস জানতে পারবেন। এর মধ্যে আমরা জেনারিক বুঝবো কীভাবে, এই বোঝার জন্য একটা খুব সুন্দর ওয়েবসাইট আছে। এটা হচ্ছে সিএসএস ফন্ট স্ট্যাক। এই যে এইখানে আমরা দুইটা বিষয় দেখতে পাবো। এক নাম্বার হচ্ছে জেনারিক কোন ফন্টটা কোন পিসিতে আছে। দেখছেন, এরিয়াল যদি দেখি আমরা, এরিয়ালটা 99% উইন্ডোজ পিসিতে থাকে আর 98% ম্যাকে থাকে। এইভাবে আমরা যে ফন্টটি ব্যবহার করছি, যেমন স্যান্স সেরিফের মধ্যে কি কি পড়ে এখানে লিস্ট দেওয়া আছে, সেরিফের মধ্যে কি কি পড়ে এখানে লিস্ট দেওয়া আছে, মনোস্পেসের মধ্যে কি কি পড়ে এখানে লিস্ট দেওয়া আছে, ফ্যান্টাসি বলতে ডেকোরেটিভ বোঝায়, এটার মধ্যে কি পড়ে, যেগুলো বাই ডিফল্ট কম্পিউটারে থাকে। সুতরাং আমরা যখন ওয়েব ডিজাইন করব, এই ওয়েবসাইটে যদি আসি আমরা, এইখান থেকে কিন্তু এই লিস্ট থেকে আমরা বেসিক ফন্টগুলো ডিক্লারেশন নিতে পারি। যে এইগুলো যদি ব্যবহার করি তাহলে কোনো প্রবলেম হবে না যে এই কম্পিউটারে যাই। যেমন হেলভেটিকা ব্যবহার করেছি, ইম্প্যাক্ট ফন্ট ব্যবহার করতে পারি, ভার্ডেন ফন্ট ব্যবহার করতে পারি, অপটিমা ব্যবহার করতে পারি। অপটিমা এটা আবার দেখেন ম্যাকে বেশি থাকে, বেশিরভাগ। ফন্ট কি ইনস্টল করতে হবে নাকি না, মানে এইটা মানে ওয়েবসাইটই করলেই হবে? ফন্ট ইনস্টল করতে হবে, সেটা দেখাবো। আপাতত দেখাচ্ছি আমাদের বেসিক যে ফন্টগুলো, যেগুলো অলরেডি আচ্ছা। কম্পিউটারে থাকে, সেইগুলো কিভাবে ব্যবহার করব। এই ফন্টগুলো অলরেডি কম্পিউটারে থাকে, তো এই জন্য এইগুলো আমরা ডিক্লেয়ার করতে পারি। এই যে কম্পিউটারে থাকে কি থাকে না সেইটার জন্য এই ওয়েবসাইট। দেখেন অপটিমা, যদি এই ফন্টটা দেখি আমরা, এইখানে বলছে 2% উইন্ডোজে দেওয়া থাকে, আর ম্যাকের ক্ষেত্রে 93% ম্যাকে এটা থাকে। তো এটা যদি ইউজ করি, তো উইন্ডোজ ইউজার যারা, অনেকেই এটা নাও পেতে পারে। যেমন এই ফন্টটা দেখেন উইন্ডোজে 99%, ম্যাকে 97%। তার মানে ধরতে পারি এটা মোটামুটি সব পিসিতেই এই ফন্ট সাপোর্ট করবে। তো এই লিস্ট দেখে আমরা ফন্ট সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তবে বেসিক ফন্ট সিলেক্ট করাই ভালো। এই ওয়েবসাইটটা আমি দিয়ে দিচ্ছি, কপি করে রাখেন।
এরপরে আমরা ফন্ট নেমগুলোর মধ্যে কিছু বিষয় থাকে, আমরা ফন্ট নেম কিভাবে ডিক্লেয়ার করব। এটা কিন্তু বেশ, যেমন এই যে এই টাইপের ফন্ট যদি হয়ে থাকে কিংবা এই টাইপের ফন্ট যদি হয়ে থাকে, এইখানে নাম ডিক্লারেশনে কিন্তু কিছু বিষয় আছে। তো নাম ডিক্লারেশনের জন্য আমরা যদি কোনো ফন্টের নাম এইরকম থাকে, যেমন স্যান শেরিফ, আমরা কিন্তু দুইটা লিখে দিয়েছি। কিন্তু যদি এইরকম থাকে, এখানে যে ফন্টগুলো দেখলাম আমরা, যেমন এরিয়াল ন্যারো, এটার মাঝখানে তো কোনো স্পেস দেওয়া নাই। তো যদি এরকম ফন্ট হয় তখন কিন্তু আমাদের ফন্ট ডিক্লেয়ার করার সময় এটাকে কোটেশনের মধ্যে দিতে হবে। হয় সিঙ্গেল কোট দিতে পারেন অথবা ডাবল কোট দিতে পারেন। যেমন এরিয়াল ন্যারো আমি যদি ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে চাই এখানে, তাহলে আমাকে এইভাবে দিতে হবে, অথবা আমি ডাবল কোড না দিয়ে এটাকে সিঙ্গেল কোডও দিতে পারি, এই যে কোটেশন, এইভাবেও দিতে পারি। অথবা একটি ফন্ট আছে যেটার নাম হচ্ছে এরকম, হ্যাঁ, নামটা এইরকম। অনেক ফন্টে কিন্তু এরকম নাম থাকে, এক্সপ্লেনেশন সাইন থাকে, অনেক কিছু থাকতে পারে। তো এই অবস্থায় যদি এইটাকে আমি এইখানে ব্যবহার করি, আমি ব্যবহার করে দেখি তো কি কাজ হয়, এটা কাজ করে কিনা। এটা কি হলো দেখছেন, বেসিক ফন্টে ফেরত চলে গেছে। আমার টেক্সটে যেটা ছিল এরিয়াল, এটা পায় নাই, এজন্য এরিয়ালে চলে গেছে ও। ঠিক আছে, তো এই ফন্ট যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে এই যে যদি এইরকম কোনো সাইন থাকে, এই রকম সাইনের পরিবর্তে আমাদের স্কিপ ক্যারেক্টার দিয়ে, যেটা জাভাস্ক্রিপ্টে বহুল ব্যবহৃত স্কিপ ক্যারেক্টার, এটা কি আমার এইরকম স্ল্যাশ দিয়ে দিতে হবে এই দুটার মাঝখানে। স্ল্যাশ যদি দিয়ে দিই তাহলে এইটাকে সে আর ক্যারেক্টার হিসেবে কাউন্ট করবে না, এটা কোনো প্রবলেমও করবে না এবং ফন্টটা শো করবে। এখন এটা যদি আমি সেভ করে রিলোড দিই, এইটা আমাকে চেঞ্জ দেখাবে না। আচ্ছা, তারপরেও কিছু চেঞ্জ হয়েছে। এটা কারণ কি, এটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে এটা হয়তো আমার কম্পিউটারে আছে। ঠিক আছে, তো এই টাইপের ফন্ট এইভাবেও লিখতে পারেন, আবার এই যে যেই কোটেশন ডাবল কোট এবং সিঙ্গেল কোট দিয়ে দেখাইলাম, এইভাবেও লেখা যেতে পারে। তো কোনো কারণে যদি এরকম ফন্ট নেম থাকে আর এটা যদি কাজ না করে, তখন কিন্তু আমার খেয়াল রাখতে হবে নেমের মধ্যে। এই জিনিসটা মাথায় রাখবেন যখন ফন্ট ব্যবহার করবেন। এরপরে আসি, আমরা তো এই যে ফন্টগুলো ব্যবহার করলাম, এই ফন্টের অনেক সময় মোটা চিকন করার প্রয়োজন হয় না। যেমন এই ওপরের ফন্টটা যদি দেখি আমরা, এটা কোথায় দেওয়া আছে, প্যারাগ্রাফে। তো প্যারাগ্রাফ হেডার যেহেতু অলরেডি মোটা, আমি প্যারাগ্রাফে যদি এই একই ফন্টগুলো ব্যবহার করি, খেয়াল করেন এই যে চেঞ্জ হয়ে গেল। এখন আমি চাচ্ছি এইটা অনেক সুন্দর দেখাচ্ছে মোটা, কিন্তু এই প্যারাগ্রাফগুলো মোটা দেখাচ্ছে না কেন? তো আমি চাই এই টেক্সটগুলো একটু মোটা হবে। তো এই করার জন্য আমরা ব্যবহার করে থাকি ফন্ট ফ্যামিলি গেল, ফন্ট সাইজ গেল, এরপর ফন্ট ওয়েট। ঠিক আছে, মোটা না চিকন আমরা বলে দিব, ওজন কত ফন্টের। আমরা ওজন মাপি যেমন মেশিনে, এরকম ফন্টেরও ওজন মাপতে পারবো। তো এই যে ফন্ট ওয়েট দিয়ে আমরা কয়েকটি ভাবে লিখে দিতে পারি। এইটা ফন্ট ওয়েট উল্লেখ করার জন্য কয়েকটি মাধ্যম আছে। এক নম্বর হচ্ছে আমরা কি মাধ্যম, মানে কি কালার যেমন ছিল না, রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, এরকম এটার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। লাইট, রেগুলার, তারপরে সেমি বোল্ড, তারপরে বোল্ড, এক্সট্রা বোল্ড, ঠিক আছে। এই টাইপের যদি ব্যবহার করি তাও কিন্তু এখানে ফন্ট ওয়েটে কাজ করবে এটা। তো আমরা যদি একটু দেখি, যদি
এইখানে লাইট ব্যবহার করি, এটাকে কমেন্ট আউট করি, তাছাড়া আবার প্রবলেম করতে পারে। যখন লাইট ব্যবহার করছি আমরা, এখানে যদি রিলোড দিই, এটা কোনো চেঞ্জ করলো না, কারণ কি এটা অলরেডি আমার লাইটে আছে। কিন্তু যদি বোল্ড লিখে দিই তাহলে দেখছেন ফন্ট বোল্ড হয়ে গেল। আমি যদি সেমি বোল্ড লিখি তাহলে বোল্ডের একটু অর্ধেক বোল্ড হবে, মানে যেটা নর্মাল ছিল তার চেয়ে একটু মনে হবে বোল্ড হয়েছে। এই ফন্টের ক্ষেত্রে এমনি বোল্ড টাইপ, এই জন্য বোঝা যাচ্ছে না। তো এইভাবে কিন্তু আমরা এই কি প্যারামিটার দিয়ে, কি প্রপার্টিজ দিয়ে কিন্তু আমরা লিখতে পারি। অথবা আরেকভাবে ফন্ট ওয়েট উল্লেখ করা যায়, সেটা হচ্ছে আমরা নাম্বার ব্যবহার করতে পারি। ডিরেক্ট নাম্বার, কত নাম্বার ব্যবহার করতে পারি? 100 থেকে 900। এখন আপনি যদি 1500, 2000 দিয়ে বলেন যে হচ্ছে না কেন, এটা কিন্তু হবে না। সিএসএস এর রুলসে শুধু আমরা 100 থেকে শুরু করতে পারি এবং 900-র মধ্যে সেটা উল্লেখ করতে পারি। যেমন এইটার ক্ষেত্রে আমি যদি 100 ব্যবহার করি, এখন যদি রিলোড দিই আমরা, কোনো চেঞ্জ হলো না, কারণ কি এই ফন্টটাই নর্মাল। আমি যদি এটা চেঞ্জ করে হেডার 1 করে দিই, দেখেন এখন বুঝতে পারবো আমরা। হেডার 1-এ যদি আমি 100 ফন্ট ওয়েট দিই, দেখছেন হেডার 1 কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, মোটা ছিল হেডার। এরপরে আমি আস্তে আস্তে যদি ফন্ট ওয়েট বৃদ্ধি করি, এইখান থেকে 200 দিলাম, তেমন চেঞ্জ আসলো না, কারণ কি 400 পর্যন্ত নর্মাল। ঠিক আছে, 400-র পরে যদি আমি বাড়াই, 600 করি, এই যে মোটা হওয়া শুরু করছে। 800 করলাম, এই যে, এবং 900 যদি দিই, 800 900 কাছাকাছি। এর বাইরে যদি দিই আমি 1000 2000, তাহলে কিন্তু কাজ করবে না, আর এটা বেসিকে চলে আসলো। ঠিক আছে, তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি আমার হেডার 1 ইন জেনারেলি একটু মোটা টাইপের। তো এইটাকে যদি আমরা বেসিকে নিয়ে আসতে চাই, তাহলে আমরা নর্মাল লিখে দিতে পারি। জাস্ট নর্মাল লিখে আমি যদি ইয়ে করি, তাহলে এটা মোটা বা চিকন যাই থাকুক না কেন, বাই ডিফল্ট, কিংবা অনেক সময় প্রয়োজন হতে পারে আপনার H1 লিখছেন কোথাও, যেটা মোটা করে রাখছেন, কিন্তু নির্দিষ্ট একটা পার্টে এসে এটা আমার চিকন কিংবা নর্মালের দরকার হলো, তখন এখানে জাস্ট নর্মাল লিখে দিলে এটা কিন্তু নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে কারো? বলেন তো। তাহলে ফন্ট ফ্যামিলি দেখলাম আমরা, বেসিক ফন্ট ফ্যামিলি কোথায় থেকে সিলেক্ট করব, কিভাবে করব, আর দেখলাম ফন্ট ওয়েটটা কিভাবে কন্ট্রোল করা যায়। ফন্ট ওয়েট মোটা এবং চিকন কি করে করা যায়, দুইভাবে করা যায়। লাইট ওয়েট, লাইট বোল্ড, সেমি বোল্ড, এক্সট্রা বোল্ড, অথবা নাম্বার কন্ট্রোল করা যায় নাম্বার দিয়ে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? কারো কোনো প্রশ্ন আছে? জাকির ভাই বুঝতে পারছেন? আছেন সবাই না কেউই নাই? জি ভাইয়া আছি, বুঝতে পারছি। জি ভাইয়া। প্রশ্ন আছে এতটুকুর মধ্যে কোনো? জি না ভাই। আচ্ছা, এরপরে আমরা দেখব, এই তো গেল আমাদের বেসিক ফন্ট যেগুলো কম্পিউটারে থাকে, বা আমরা যদি আমাদের কম্পিউটারের ফন্টের সাথে দেখতে চাই, তাহলে আমরা আমাদের কম্পিউটারে কি ফন্ট আছে এটা দেখার জন্য সি ড্রাইভে গিয়ে উইন্ডোজ নামে যে অপশানটা আছে, এখানে ফন্টস নামে একটা অপশান আছে,
এখানে কিন্তু আমরা সব ফন্টের নাম পাবো, যে যে ফন্ট আমরা ব্যবহার করতে পারবো। যেমন এই ফন্টটায় যদি আমি, এটার নাম কি, এই যে এটার না, দুই রকম, একটা রেগুলার আর একটা কিন্তু এখানে রিনেম করার অপশনই নাই। এই যে এইটা যদি আমি ব্যবহার করতে চাই তাহলে এইটার নাম লিখে দিলেই আমি পাবো, যদি যেহেতু আমার কম্পিউটারে আছে। কিন্তু কম্পিউটারেই শুধু থাকলে হবে না, এটাকে কিন্তু আমার ব্যবহার করতে হবে আমার যে ওয়েবসাইটে, সেই ফোল্ডারের মধ্যে আমাকে এটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে আমি এক আলাদা টাইপের কোনো ফন্ট দেখি, তাহলে বুঝতে পারবো। এইটাই যেটা আমি দেখলাম এইমাত্র, এই ফন্টটা আমি চাচ্ছি। ওয়ার্ড থেকে একটা ফন্ট সিলেক্ট করি আমরা, ওয়ার্ড। আমরা যে কোনো একটি ফন্ট, যে এইগুলো আমার কম্পিউটারে অলরেডি আছে, আমি এই টাইপের কোনো ফন্ট নিয়ে কাজ করব এখন, যেগুলো একটু আনকমন। এই যে এই ফন্টটা একটু আনকমন, ঠিক আছে? তো এই ফন্টের নাম কি, এইটা যদি আমি আমার কম্পিউটারে সার্চ করি, এখানে সার্চ ফন্ট নাম লিখলে আমি পেয়ে যাব। এই যে এই ফন্টটাকে আমি কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে কোথায় রাখবো, আমার যে ফাইলগুলো আছে এইখানেই রাখলাম, ঠিক আছে? এখন এই ফন্টটা আমি যদি ওয়েবসাইটে ব্যবহার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই ফন্টের টাইপ কি দেখেন, আমরা যদি প্রপার্টিসে যাই তাহলে ফন্টের নামের সাথে কিন্তু এটা টাইপ দেওয়া আছে .ttf, মানে টু টাইপ ফন্ট। হ্যাঁ, তো ttf ফন্ট, টু টাইপ ফন্ট, এইটার মধ্যে বেশ কিছু টাইপ থাকে ফন্টের। যেমন এটা তো বলছি আমি, আচ্ছা, ফন্টের টাইপে আমরা এই যে যেমন ইওটি থাকতে পারে, টিটিএফ থাকতে পারে, ডাব্লিউওএফএফ থাকতে পারে, .svg থাকতে পারে, এরকম বিভিন্ন টাইপের ফন্ট নেম থাকতে পারে। এইটা যেমন আমরা দেখতেছি টিটিএফ। তো এই ফন্টটা যদি আমরা এখানে ব্যবহার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এইটার জন্য আমাকে কিন্তু অ্যাডিশনাল কিছু সিনট্যাক্স লিখতে হবে। এইখানে যেমন ফন্ট ফ্যামিলি লিখে দিয়েছি, এইভাবে লিখে দিলে হবে না, যেহেতু এটা এক্সটার্নাল ফন্ট আমরা ইম্পোর্ট করছি। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, @ লিখে ফন্ট ফন্ট ফেস লিখতে হবে, ঠিক আছে? ফন্ট ফেস লেখার পর আমরা কোটেশন দিয়ে সিএসএস শুরু করব, এইভাবে। ফন্ট এটা তো আমরা মানে অন্য একটা জায়গা থেকে ইম্পোর্ট করলাম, করার পরে ডেস্কটপের উপরে রাখলাম। যে ডেস্কটপের উপরে রাখবো না, আপনার যে যদি ওয়েবসাইটের ফোল্ডার থাকে সেই ফোল্ডারে রাখবেন। যেমন এই ওয়েবসাইটে ফোল্ডার করা আছে সিএসএস, ইমেজ, এইখানে যদি আপনি আরেকটি ফোল্ডার করে ফন্ট লিখেন তো আপনার ফন্টগুলো এই ফোল্ডারের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? এইভাবে ফোল্ডার করতে হবে আপনার। অনেক যেগুলো ফন্ট ওয়েবসাইটে ঠিকঠাক মতো কাজ করে, যেমন আরেকটা ওয়েবসাইট আছে ফন্ট স্কুইরেল, এই ওয়েবসাইটে আপনি ইচ্ছা করলে ওয়েবসাইটে কিভাবে সেটা কাজ করবে এটা দেখার অপশন আছে।
ফন্ট আইডেন্টিফায়ারে গেলেন আপনি, আচ্ছা জেনারেটরে গিয়ে এইখান থেকে আপলোড করে দেন আপনার ফন্টটা, এই যে টিটিএফ, আর এইটা হচ্ছে ফন্টের নেম, ঠিক আছে? এই দুইটা আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। তো এই টাইপের ওয়েবসাইট আপনার এইখান থেকে এই যে ডিটেলস দেওয়া আছে, কারণ বেসিকটা এইখানে ফন্টের নেম, টোটাল এই ফন্টের নাম কি হবে এবং ফন্টের টাইপ কি হবে, এই ওয়েবসাইট থেকে কিন্তু আমি কপি করে নিতে পারি। যেমন আমরা পেলাম এই ফন্টের নাম হচ্ছে এইটা, এরকম নাম হলে কি করতে হবে, আমাকে কোটেশন দিয়ে দিতে হবে। কারণ কি এখানে বেশ কিছু ক্যারেক্টার আছে। এখন এই যে ফন্ট ফেস, এইটা শুধু এখানে লিখে দিলেই হবে না, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা কোথায় আছে এটা বলে দিতে হবে। আমি এইগুলো কিছুই রাখলাম না, অ্যাডিশনাল ফন্ট। এইখানে ফন্ট ফেসের মাঝখানে আমি লিখে দিলাম। লিখার পর আমাকে ডিক্লার করে দিতে হবে ইউআরএল দিয়ে, যে এই স্ট্রাকচারে আমাকে ডিক্লার করে দিতে হবে যে এটা কোথায় আছে আমার লোকেশনে, এই যে, ঠিক আছে? লোকেশনটা ফন্ট ফেস দিব, এরপরে আমি লোকেশনটা ডিক্লারেশন করে দিব। আচ্ছা এইখানে ইয়ে হবে, লোকেশন ডিক্লার করার জন্য আমাকে কি করতে হবে, সোর্স লিখতে হবে। সোর্স লিখে এরপরে আমরা লিখব ইউআরএল, ঠিক আছে? ইউআরএল লিখে দুইটা কোটেশনের মধ্যে আমি আমার ফন্টের লোকেশনটা বলে দিব যে আমার ফন্ট কোথায় আছে। এখন আমার ফন্ট আছে ডিরেক্ট ডেস্কটপে, তাহলে আমার ফন্টের লোকেশন ডেস্কটপে যেহেতু, আমাকে ফন্টের যে নেম ডেস্কটপে এটা আছে যে নামে, সেই নামটা আমাকে ডিক্লার করে দিতে হবে, ঠিক আছে? ডিরেক্ট এইটার যে টাইপ টিটিএফ, এইটা সহকারে আমাকে কিন্তু ডিক্লার করে দিতে হবে। এরপরে এটাকে আমি কোড দিয়ে বন্ধ করে দিলাম। এখন দেখব আমি এটা আসলে কাজ করতেছে কিনা। কাজ না করার সম্ভাবনাই বেশি। এটা আমি একেবারে হিজিবিজি একটা ফন্ট নিয়ে ফেলছি। আচ্ছা আমি বেসিক টাইপের একটা ফন্ট নিয়ে আপনাদের দেখাই, এটা হচ্ছে ভালো হবে। সিঙ্গেল কোনো ফন্ট নিয়ে দেখি। ফন্টের জন্য এই ওয়েবসাইট আছে, এখানে ফ্রি ফন্ট পাবেন আপনি, অথবা এই ওয়েবসাইট আছে এই যে ডিএ ফন্ট, এখানেও সব ফন্ট আপনি ফ্রি পাবেন। এখানে যেমন এই যে বেসিক টাইপের ফন্ট কিংবা স্কিপ টাইপের যদি ফন্টে যাই, এই যে এই টাইপের হতে পারে হ্যালো, যেমন হ্যালোই আমি এই ফন্টটাই নিই। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এইখানে নাই, টেস্ট আকারে ডাউনলোড হলো কেন? ডাউনলোড ম্যানেজার না থাকা আরেকটা সমস্যা দেখি। এই যে হ্যালো, এইখানে টিটিএফ আছে, আমি এটাকে এক্সট্র্যাক্ট করে নিলাম, ঠিক আছে? অথবা আমি যদি বেসিক কিছু ফন্ট টাইপ দেখি, এখানে সিএসএস ফন্টে গিয়ে এখানে এরা লিখে না, এক্সটার্নাল ফন্টস,
এই যে এইখানে দেখেন কোন টাইপের ফন্ট কোন ব্রাউজারে কাজ করে। আমরা এই দুইটা ফন্ট, যেমন এই যে WOFF অথবা TTF, এই দুইটা ফন্ট ইজিলি যে কোনো ব্রাউজারে কাজ করে। তো এই ক্ষেত্রে আমি এইভাবে ফন্টটা উল্লেখ করব। আমরা অলরেডি লিখছি এই অংশটুকু। তো আমি চাচ্ছি যে এইখানে যে ফন্ট আমরা ডাউনলোড করলাম সেই ফন্টটা লিখব। আমার ফন্টের নাম কি দেখলাম হ্যালো, ঠিক আছে। আর ইউআরএলটা কি hello.ttf। এখন এই যে এই অংশটুকু লিখে আমরা কিন্তু শুধুমাত্র ফন্ট ডিক্লেয়ার করলাম সিএসএসে, যে বলতে বোঝায় ইম্পোর্ট করা। হ্যাঁ, এই ফন্টটা আমার স্টাইল শিটে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। এরপরে আমাকে কিন্তু ডিক্লেয়ার করে দিতে হবে যে এই ফন্টটা কোথায় ব্যবহার হবে। তো ডিক্লেয়ার করার জন্য আমি চাচ্ছি এটা হেডার 1-এ ব্যবহার হবে আমার। তো হেডার 1-এ ব্যবহার করার জন্য আমি এটা লিখে নিলাম প্রথমে। এখন আমি লিখব ফন্ট ফ্যামিলি হ্যালো। এখন যদি এটাকে সেভ করি, হয়ে গেল। দেখছেন চেঞ্জ হয়েছে। এখানে যেহেতু আমার এক্সাম্পলে হ্যালো লেখা ছিল, আমি যদি হ্যালোই লিখি তাহলে আরও সুন্দর করে বুঝতে পারবেন। তো ইয়েতে আমি আমার এইখানে ইনলাইনের জায়গায় হ্যালো লিখলাম, হ্যালো, সেভ করলাম। এরপরে এই যে বুঝতে পারছেন এক্সটার্নাল ফন্ট কিভাবে কাজ করে। এখন আমার সিএসএস শিটের যে কোনো জায়গায় এই যে উপরে আমি এটা ইম্পোর্ট করে নিছি, এখন যেইখানে ইচ্ছা আমি হ্যালো ফন্ট ব্যবহার করতে পারি। আর বারবার আমাকে কিন্তু এটা লিখতে হবে না। যেমন আমি প্যারাগ্রাফেও চাচ্ছি হ্যালো ফন্ট ব্যবহার করতে, তাহলে আমি কি করব, শুধুমাত্র প্যারাগ্রাফে এসে ফন্ট ফ্যামিলিটা বলে দিব যে আমার প্যারাগ্রাফে এই ফন্ট ফ্যামিলি হবে। যত প্যারাগ্রাফ আছে সবগুলোতে এই ফন্টে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এর আগে যে ফন্টটা আমরা দেখলাম এটা কাজ করলো না কেন, আমি একটু দেখি। এটা আমরা আরেকবার এন্ট্রি করি। এটার ফন্টের নেম কি ছিল, এইটা .ttf, আর ফন্ট নেম ছিল কোনটা আমরা জেনারেটরে পেয়েছিলাম, এইটা। এইখানে প্রথমে আমাকে কিন্তু ডিক্লেয়ার করে দিতে হবে ফন্ট নেমটা, এরপরে আমি ব্যবহার করব এটাকে। এটা যদি প্যারাগ্রাফে ব্যবহার করি আমি, ফন্ট ফ্যামিলি, দেখি কাজ করে কিনা। কাজ করছে, দেখছেন। এই যে এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন বুঝতে পারছেন জাকির ভাই ফন্ট কিভাবে আনতে হবে। আমি এখন আমার সম্পূর্ণ স্টাইল শিটে এইটা কিন্তু শুধু একবার লিখব। যেমন ওই ফন্টটা কি আমরা ওই ফন্ট ফোল্ডারে রাখছিলাম না? না, আমি ফন্ট ফোল্ডারে রাখি নাই, এটাই আমি দেখাবো এখন। দেখেন আমরা দুইটা ফন্ট ব্যবহার করছি না, একটা হচ্ছে হ্যালো আর আরেকটি এই যে এইটা। তো দুইটা ফন্ট আমি এখানে উল্লেখ করে দিলাম প্রথমে হ্যালো। এইরকম আপনি যদি আরও ফন্ট ব্যবহার করতে চান, প্রথমে সিএসএস স্টাইল শিটে এভাবে বলে দিবেন আপনি যে কোন কোন ফন্ট আমার এখানে ইনপুট দিতে হবে।
ঠিক আছে? মানে বাইরের থেকে যে আমি ইনপুট করছি ওইটা আমরা @ফন্ট পেজ দিয়ে করব, হ্যাঁ, এটা বলে দিবেন। ডিক্লেয়ার করব। এরপরে আপনি যখন ফন্ট ব্যবহার করতে যাবেন তখন আর বারবার এই এই অংশটুকু লিখতে হবে না। আপনি শুধুমাত্র যেইখানে ব্যবহার করতে চান, যেমন আমি আমার ওয়েবসাইটে যদি হেডার 2 ইউজ করি কিছু, যেমন এটা হেডার 1 ছিল, আমি এসআরসি দিতেছি। না এসআরসির দরকার নাই, আমি কিছু সিএস দিস ইজ সেকেন্ড লাইন, দুইটাই হেডার 2 ব্যবহার করলাম, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে আবার আমি এই ফন্টটা হেডার 2 এর জন্য ব্যবহার করব। প্রথমে কি করছি হেডার 1 এর জন্য, আচ্ছা আমি এই ফন্টটা হেডার 2, যেহেতু এটা প্যারাগ্রাফের জন্য ব্যবহার করছি, আমি হেডার 2 এতেও এই ফন্ট ব্যবহার করব। এই ক্ষেত্রে আমি এইখানে ডিক্লেয়ার করে দিতে পারি। কি ডিক্লেয়ার করে দিতে পারি? একসাথে লিখে দিতে পারি, পি লিখলাম এবং H2 লিখলাম একটা কমা দিয়ে, ঠিক আছে? এইটা হতে পারে, অথবা হেডার 1 হেডার 2, অনেক সময় এরকম হয় ডিক্লারেশন থাকে হেডার 1 হেডার 2 হেডার 3 সবগুলোই আমার হ্যালো ফন্ট হবে। বুঝতে পারছেন? এসআরসিটা করতে চাইছিলাম। এসআরসি হচ্ছে সোর্স। ও আচ্ছা সোর্স আচ্ছা, দিয়ে আমি বলতেছি যে আমার ফন্টটা কোথায় আছে। এখানে হ্যালো ডট টিএফটি কেন লিখছি বলেন তো? কারণ এইটা আমার টিএফটি টাইপের ফন্ট এটা। এটা কিন্তু আমার ডেস্কটপের উপরে আছে, এই জন্য কিন্তু কোনো ফোল্ডার উল্লেখ করি নাই। আমার সিএসএস আচ্ছা, ফাইল যেখানে, ফন্টটাও ওইখানে, এই জন্য শুধুমাত্র ফন্টের নাম লিখছি। এখন আমি একটু পরে আসতেছি ফোল্ডারের মধ্যে কিভাবে রাখবো এটাকে। তাহলে এই ইউআরএল লিখছি কেন? ইউআরএল ইউআরএল লিখে, ইউআরএল সোর্স হচ্ছে সোর্স এবং ইউআরএল এটা হচ্ছে রুলস, এটাকে আচ্ছা ডিক্লেয়ার করার ফন্টটা কোথায় থেকে আসতেছে, ঠিক আছে? এটা হচ্ছে রুলস। প্রথমে সোর্স লিখব এবং ইউআরএল লিখব। ইউআরএল কিন্তু আপনার ডিরেক্টও হতে পারে, যেমন অন্য কারো ওয়েবসাইট থেকে আমরা ফন্ট ব্যবহার করতে পারি, তখন ডিরেক্ট ওই ঠিকানাটা ব্যবহার করলে ফন্টটা কিন্তু ইউজ হবে। যেমন ওপেন ইন নিউ ট্যাব, এই যে, না এভাবে কাজ করবে না। ডিরেক্ট ফন্ট ব্যবহার করার জন্য কিছু ওয়েবসাইট আছে, আর এখন খেয়াল হচ্ছে না, আমি কিছু ওয়েবসাইট আপনাদের দিয়ে দিব এরকম ডিরেক্ট ফন্ট ব্যবহার করার জন্য। শুধু আমরা একটু পরে দেখব এটা, যদিও যাই হোক, এক্সটার্নাল আমরা শুধুমাত্র ইউআরএল, যেমন এইটা একটা ইউআরএল ধরি, এই ইউআরএল যদি এইখানে ব্যবহার করি এবং এটা যদি ফন্টের ইউআরএল হয় তাহলে এটা কাজ করবে কিন্তু। বুঝতে পারছেন? এখন আমি কি করলাম, এখানে প্যারাগ্রাফ এবং হেডার 2 এর ক্ষেত্রে এই আমরা যে মোটা ফন্টটা, এই যে এইটাকে ব্যবহার করলাম। তো এইটাকে ব্যবহার করে আমি যদি এখন রিফ্রেশ দিই, দেখেন হেডার 2 আমার কিন্তু ওই ফন্টে চলে আসছে, আর হেডার 1গুলো হ্যালো হয়ে এই যে হ্যালো ফন্টে আছে। বুঝতে পারছেন? এইখানে ডিক্লার আমি এইভাবেও করতে পারি, অথবা যদি এটা কনফ্লিক্ট থাকে আপনার, তাহলে এটাকে হেডার 2 দিয়ে আবার আপনি বলে দিতে পারেন। এক একটা যদি এক একটা ফন্ট হয় তখন এইভাবে বলে দিবেন যে হেডার 2 আমার এই ফন্ট ব্যবহার করবে, এই যে। আর প্যারাগ্রাফ ব্যবহার করবে এটা, হেডার 2 ব্যবহার করবে। কারণ প্যারাগ্রাফের আপনার এমন হতে পারে যে প্যারাগ্রাফের ফন্ট সাইজ একরকম আর হেডার 2 এর ফন্ট সাইজ একরকম, তখন কিন্তু আপনার দুইটা আলাদাভাবে ডিক্লেয়ার না করলে প্রবলেম হবে, দুইটা এক জায়গায় হয়ে যাবে। যেমন এইটা ফন্ট সাইজ, প্যারাগ্রাফের ফন্ট সাইজ আমি দিলাম 15 পিক্সেল, কিন্তু হেডার 2 এর ফন্ট সাইজ আমি রাখতেছি 35 পিক্সেল। তো এই কনফ্লিক্টের জন্য আমরা এই যে দেখছেন প্যারাগ্রাফ ছোট, একই ফন্টে যখন আমি 35 হচ্ছে তখন কিন্তু অনেক বড় দেখাচ্ছে। বুঝাইতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে? এখানে যে কোনো ফন্ট আপনি ব্যবহার করতে পারেন, আপনার কম্পিউটারে যে ফন্টগুলো আছে এটাও ব্যবহার করতে পারেন, অথবা ওয়েবসাইট থেকে, যেমন দেখালাম আমি ডিএ ফন্ট, এই একটা ওয়েবসাইট ফন্টের জন্য ভালো,
এখানে সব ফন্ট আপনি ফ্রি পাবেন। অনেক ফন্ট টাকা দিয়ে কিনতে হয় কিন্তু, যেমন এই ফন্টটা যদি ব্যবহার করতে চাই তাহলে কি করব, প্রথমে আমাকে ডাউনলোড করে নিতে হবে ফন্টটা। এরপরে এটা ফোল্ডার আকারে আসতেছে, এটাকে এক্সট্র্যাক্ট করে আমি এখানে দেখতে পাচ্ছি দুইটা ফরম্যাট দিয়ে, একটা ফরম্যাট ওটিএফ। তো এটা যদি ওটিএফ ফরম্যাট হয় তখন কিন্তু আবার ফন্টের নাম লিখছে কেমন করে দেখেন, আমি কিন্তু রিনেম করেও ব্যবহার করতে পারি এটাকে। আর জেনারিক কি, জেনারিক জানার জন্য এখানে যখন ডাউনলোড করতেছি তখনই কিন্তু জেনারিক থাকে, অথবা আমরা ওই যে ওয়েবসাইট যেটা আছে আমাদের ফন্টস্কুরেল, এর আগে যেটা দিলাম আমি, এইখানে কিন্তু জেনারেটে গিয়ে আমি কিন্তু ওই ফন্টের নামটা পেয়ে যেতে পারি। আপলোড ফন্ট আপলোড করলেই নাম বলে দিবে যে কি নাম এটা, ফন্ট ফ্যামিলি। ঠিক আছে, যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। আপনারা একটু এক্সাম্পল তৈরি করবেন কালকে এতটুকু নিয়ে, কিছু ফন্ট ব্যবহার করে নিজেরা প্র্যাকটিস করে দেখবেন, এটা কিন্তু মানে প্রবলেম করে। আচ্ছা, এখন আসি যেটা জাকির ভাইয়ের প্রশ্ন ছিল। আমি সাপোজ আমার ওয়েবসাইটকে এরকম অর্গানাইজ করছি সুন্দর করে, এখানে একটি ফোল্ডার রাখছি ফন্ট। এখন এই হ্যালো ফন্টটাকে আমি এই ফোল্ডারের মধ্যে রাখলাম, রেখে আমি এখন এটাকে ব্যবহার করতে চাচ্ছি আমার ওয়েবসাইটে। আচ্ছা, আমি এইভাবে না রেখে আমি এইটাকে যদি আলাদা একটা ফোল্ডার করি, ওয়েবসাইট লিখে ফোল্ডার করলাম, এখানে এইটা ফন্ট রাখলাম, আমি আরেকটি লিখলাম সিএসএস, আর index.html তো আছেই আমার, এইটা স্টাইল শিট এবং ফন্ট, এটা এর মধ্যে রাখলাম। এখন যদি ওয়েবসাইট প্লে করি আমার কিন্তু কোনো স্টাইলই আসে নাই, তাহলে কি করতে হবে, আমাকে স্টাইলগুলো কারেকশন করে দিতে হবে না? স্টাইলগুলো কারেকশন করার কেন আসলো না? আমি যদি এটা ওপেন করি, আমার এখানে স্টাইল শিটকে বলে দেওয়া হয়েছে যে এটা আমার মূল ফোল্ডারে আছে, কিন্তু এখন কিন্তু এটা আমরা সিএসএস ফোল্ডারের মধ্যে নিয়ে চলে গেছি। তো সিএসএস ফোল্ডারে এইখানে যদি এইভাবে উল্লেখ করে দিই, এখন কিন্তু আমার স্টাইল আসছে। এই যে H1 একরকম, এইটা একরকম, কিন্তু আমার যে ইয়েটা ছিল ফন্ট স্টাইল, এই যে ফন্ট ফেসিং, এগুলো কাজ করলো না। কেন কাজ করলো না? কারণ এটা আমার ফন্ট নামে আরেকটি ফোল্ডারের মধ্যে নিয়ে রাখা আছে। এক্ষেত্রে আমাকে কি ডিক্লেয়ার করে দিতে হবে যে এটা কোন ফোল্ডারে আছে। তাহলে এখানে ফন্ট লিখে আমি যদি দিই, একইভাবে এটার আগেও ফন্ট লিখে যদি দিই, এখন যদি এটাকে রিলোড দিই, কাজ করে নাই। কেন কাজ করে নাই কেউ বলতে পারবেন? বলেন তো একজন, কেন কাজ করলো না? ফরাদ ভাই, ফরাদ ভাই আছেন? রনি, এখানে সিএসএস যখন আমি ডিক্লেয়ার জি করলাম, আছি। সিএসএস যখন ডিক্লেয়ার করলাম, বলে দিলাম CSS/স্টাইল শিট, যেহেতু ফোল্ডারের মধ্যে আছে, তখন কাজ করলো, সিএসএস কাজ করতেছে। আমি একটু সিএসএস করে নিই যে কোনো একটা, তাহলে সিএসএস বুঝতে সুবিধা হবে। ফন্ট কালার দিই, তাহলেই আমরা বুঝতে পারবো যে আসলে কাজ হচ্ছে কিনা। কালার রেড, এই যে সিএসএস কাজ করতেছে, ঠিক আছে, কিন্তু ফন্ট কেন কাজ করতেছে না বলো তো, বলতে পারো? আমি তো একইভাবে দিলাম, আমার সিএসএসটা আছে ফোল্ডারের মধ্যে, ফোল্ডার উল্লেখ করে স্টাইল শিট লিখলাম, কিন্তু ফন্টেও তো আমি একই কাজ করলাম, কিন্তু ফন্ট কাজ করলো না কেন? আচ্ছা, এইটাই হচ্ছে জাকির ভাইয়ের প্রশ্ন। জাকির ভাই আছেন? জাকির ভাই শুনতে পাচ্ছেন? ভাই আসি ভাই, আসি আপনি ভাই। প্রশ্ন করলেন না আমরা যদি ফোল্ডারে রাখি তাহলে কিভাবে কাজ করবে ফন্টটা, জি জি জি। এইটাই হচ্ছে এই পোর্শন। এখন এই যে ফন্ট, যেহেতু ফন্ট এবং হ্যালো লিখলাম, আমরা সিএসএসে কিন্তু এটা কাজ করতেছে এই রুলসেই, কিন্তু এইখানে কাজ করতেছে না। কেন করতেছে না?
এটার মিনিং হচ্ছে ফন্টগুলো, এই যে ফোল্ডারগুলো যে আমরা রাখছি এটা সাজানো আছে, ঠিক আছে। আমি ডিক্লার করছি কোথায়, এই ফোল্ডারের ভিতরে সিএসএস স্টাইল শিট আছে আমার, এইখানে আমি ডিক্লার করতেছি যে ফন্ট ফোল্ডারে যাও তুমি। বুঝেন বিষয়টা একটু ক্লিয়ারলি, যে আমি এই ফোল্ডারের মধ্যে গিয়ে বলতেছি, নর্মালি যখন বাইরে থাকতেছি আমি এইচটিএমএল ফোল্ডারে বললাম যে তুমি সিএসএস ফোল্ডারে যাও, তখন কিন্তু সে সরাসরি দেখতে পেল সিএসএস এবং ঢুকে গেল। কিন্তু সিএসএস এর মধ্যে পাইছিল, কিন্তু এখন তো আর সিএসএস এর মধ্যে নেই, হ্যাঁ, এখন তো আবার সাব না, ফোল্ডার আমি ফন্টসের। যেটা বোঝাতে চাচ্ছি, আমি এই যে এইচটিএমএল ফাইল আমার, একে বললাম যে তুমি সিএসএস ফোল্ডারের মধ্যে স্টাইল শিট আছে আমার, তো সে কিন্তু সরাসরি যদি খালি চোখে দেখি আমরা, এ কিন্তু এই ফোল্ডারকে দেখতে পাচ্ছে, এই ফাইলটা এই ফোল্ডারকে দেখতে পাচ্ছে, কিন্তু সিএসএস ফাইলটা কি ফন্ট ফোল্ডারকে দেখতে পাচ্ছে? ও কি দেখতে পাচ্ছে? ও তো নিজেই একটা অন্ধকার ঘরে আছে সাপোজ। এ যেমন সরাসরি দেখতে পাচ্ছিল, যেমন আমি যে রুমে আছি সেই রুমেই কেউ আছে, তাকে আমি সরাসরি দেখতে পাচ্ছি, কিন্তু আমি এই রুমে আছি আর ফন্টগুলো আরেক রুমে আছে, তখন তো সেটাকে দেখতে পাবো না আমি, তাই না? বিষয়টা হলো তো এইরকম যদি হয় বিষয়, তখন আমাকে যেটা করতে হবে, এই যে ফন্ট লিখছি, এই ফন্টের আগে আমাকে দুইটা ডট দিয়ে আরেকটা স্ল্যাশ দিতে হবে। এখন দেখবো আমরা হ্যালো ফন্ট আমাদের কাজ করে কিনা। দেখছেন হ্যালো ফন্ট কাজ করছে। তাহলে বিষয়টা কি হলো, যখন সে সিএসএস ফোল্ডারে ছিল, সিএসএস ফোল্ডারে গিয়ে এইখানে বললাম আমি যে তুমি ফন্ট ফোল্ডারে গিয়ে ফন্টটা লোকেট করবা, তখন কি হলো, সে ভিতর থেকে এক ধাপ উপরে আসলো। এই যে এই দুইটা ডট এবং স্ল্যাশ দেওয়ার অর্থ হচ্ছে, এই দুইটা ডট দেওয়ার মিনিং হচ্ছে সে এক ধাপ উপরে বের হয়ে আসবে, বের হয়ে এসে সে ফন্ট ফোল্ডার দেখতে পেল এবং তার মধ্যে গিয়ে এই ফাইলটাকে সে লোকেট করলো। বুঝতে পারছেন বিষয়টা এখন? সুতরাং এইরকম যদি হয় যে আমার এই ফোল্ডার থেকে বাইরে এসে আরেকটা ফোল্ডারে ঢুকতে হবে, তখন কিন্তু আমাকে এই যে দুইটা ডট ডিক্লেয়ার করে দিতে হবে। বুঝাইতে পারছি আমি? প্রশ্ন আছে কারো? আচ্ছা, বুঝতে পারছে সব? না ভাই, বুঝতে পারছো? এইটা কি জানতা রনি? ঠিক আছে দেখছি। আচ্ছা, তাহলে একইভাবে আমি এই আগের যে ফন্টটা, এটাকেও আমি এইভাবে ব্যবহার করে, এখন যদি রিলোড দিই আমার দুইটা ফন্টই কাজ করতেছে, এই যে, ঠিক আছে। এই হচ্ছে আমার ফিজিক্যাল ফন্ট যদি ব্যবহার করি, তাহলে এই রুলস ফলো করতে হবে। এই ফন্টগুলো আমাকে আমার ওয়েবসাইটের সাথে দিয়ে দিতে হবে, অথবা কোথাও আপলোড করে লিঙ্কটা দিয়ে দিতে হবে। যেমন গুগল ড্রাইভে যদি আপলোড করি, গুগল ড্রাইভের যে লিঙ্ক, সেটাকে আমি দিয়েও এখানে ইউআরএলের জায়গায় ওই লিঙ্কটা দিয়ে দিতে পারি, তাহলেই সরাসরি ফন্ট কাজ করবে। যেমন ফন্ট প্লেসহোল্ডার ফন্ট, এখানে আছে কিনা কোনো ফন্ট একটু দেখি। না, এখানে দেয় নাই, আমি পরে উদাহরণ পেলে আমি দেখাচ্ছি। এখানে আমরা ইউআরএল হিসেবে ব্যবহার করতে পারি, কোথাও আপলোড করে ওইখানে ইউআরএল ব্যবহার করতে পারি ডিরেক্ট। ওকে, এরপরে আমরা এইটা তো নিলাম, আমার কম্পিউটারে যে ফন্ট ছিল সেই ফন্টকে ব্যবহার করলাম। এখন যদি আমি
বাইরের যে এই যে ফন্ট যেটা বলতেছি আমি প্লেস হোল্ডার এইরকম টাইপের ফন্ট ব্যবহার করি, সেক্ষেত্রে কি করব? বাইরে ফন্টের সোর্সের মধ্যে সবচেয়ে বড় দুইটা ওয়েবসাইট, একটি হচ্ছে অ্যাডোবি ফন্ট, এটা একটা ওয়েবসাইট font.adobe। এইখান থেকে আমরা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারবো, কিন্তু শর্ত হচ্ছে আমাকে এখানে প্রিমিয়াম সাবস্ক্রিপশন হতে হবে। ম্যাক্সিমাম ফন্টই এখানে টাকা দিয়ে কিনতে হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এটা যেহেতু আমাদের ফন্ট কিনে ব্যবহার করব না, আমরা ফ্রি ফন্টই ব্যবহার করব প্রাথমিক অবস্থায়। তো সেক্ষেত্রে আমার ফ্রি সোর্স, দেখুন এই ফন্টটা যেমন, এটাকে আমি যদি ডাউনলোড করতে যাই তাহলে এটা কিনে নিতে হবে। তো এটা না ব্যবহার করে আমরা গুগল ফন্ট ব্যবহার করতে পারি ইজিলি। এই যে গুগল font.google.com, এইখানে যদি আমরা যাই, এইখানে অসংখ্য ফন্ট দেওয়া আছে। আমি যে কোনো ফন্ট আমি আমার ওয়েবসাইটে ব্যবহার করতে পারি, তবে একটু ডিফারেন্ট ওয়েতে। এই ক্ষেত্রে আমাকে এই ফন্টটা এই যে ডাউনলোড করে নিতে হবে না। ডাউনলোড করে নিলে তো হয়ে গেল, তো আপনি ডাউনলোড করে নিলে ব্যবহার করতেই পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু ডাউনলোড, এই গুগলের ফন্টস, গুগল ফন্টস, হ্যাঁ, fonts.google.com। এই ফন্টগুলো যদি আমি ব্যবহার করতে চাই, আমার ডাউনলোড না করেও কাজ করতে পারবো। যেমন আমি একটি ফন্ট দেখি একটু, কেভিট, এই ফন্টটা আমি চাচ্ছি যে ব্যবহার করব, ঠিক আছে? তো এই ফন্ট ব্যবহার করার জন্য আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমি ডাউনলোড ফন্ট ফ্যামিলি করতে পারি 1 নাম্বার, অথবা আমি ডিরেক্ট এখানে ক্লিক করলে আমার ডাউনলোড হয়ে যাবে। এছাড়া আমি এটাকে ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। সেটা কিভাবে ব্যবহার করব? এখানে অ্যাড অপশন করে গেল, কয়দিন আগে একটা স্টাইল ছিল না। আচ্ছা, এইখান থেকে আমি যখন ফন্টে ক্লিক করলাম, এখানে দেখছেন মিডিয়াম 500, রেগুলার, ইতালিক, বোল্ড 700, বোল্ড। এখান থেকে আমি সিলেক্ট করব যে আমি কোন ফন্টটা এক্স্যাক্ট কোন স্টাইলটা ব্যবহার করতে চাচ্ছি, ঠিক আছে? এখানে এক্স্যাক্ট স্টাইল আমরা কপি করে নিতে পারি। তাহলে আমি চাচ্ছি এইখান থেকে রোবোটো না দিয়ে আমি অন্য কোনো স্টাইলিস্ট ফন্ট দিই, এই ফন্ট দিলাম, তাহলে ভালো বুঝতে পারবো আমরা। এই ফন্টের আমি এই স্টাইলটা ব্যবহার করতে চাচ্ছি আমার ওয়েবসাইটে, এটা ডাউনলোড না করে। এর আগে আমরা দেখলাম কি, ডাউনলোড করে ফোল্ডারের মধ্যে নিয়ে অনেক ঝামেলা করে। এই ঝামেলা এড়ানোর জন্য আমরা গুগল থেকে যদি নিই, যেমন বোল্ড 700, এই ফন্টের এই স্টাইলটা আমি ব্যবহার করতে চাই, এখান থেকে সিলেক্টে ক্লিক করি, যদি এখানে দেখছেন সিলেক্ট হয়ে গিয়েছে এবং এখানে দুইটা লিঙ্ক শো করতেছে। 1 নম্বর হচ্ছে লিঙ্ক এবং 2 নম্বর হচ্ছে ইম্পোর্ট। ইম্পোর্টটা কি? এই যে ফন্ট ফ্যামিলি এখানে লিঙ্ক তৈরি করে ফেলছে, এই লিঙ্কটাও যদি ব্যবহার করি ইনপুটের ক্ষেত্রে, আমরা যে এই যে @ দিয়ে, তাও কাজ করবে। আরও সহজভাবে আমরা কি করব, জাস্ট এই লিঙ্কটা কপি করে নেব। এই লিঙ্কটা কপি করে নিয়ে আমি আমার এই যেগুলোতে আমি ফন্ট ইনপুট করছি, এইখানে এই লিঙ্কটা শুধুমাত্র পেস্ট করে দিলাম। আমি এই লিঙ্ক পেস্ট করার পর আমি যদি এইখান থেকে এই যে ফন্ট ফ্যামিলি লিখে দিয়ে রাখছে ওরা, এবং অল্টারনেটিভ ফন্টগুলো কিন্তু লিখে দিয়ে রাখছে। এটা যেহেতু স্কিপ টাইপের, ডেকোরেটিভ টাইপের ফন্ট, এই জন্য কার্সিভ লিখছে, দেখেন এই যে। আর মূল ফন্টের নাম কি? এইটা। যেহেতু অনেক কিছু আছে ফন্টে,
টেক্সটটা অনেক বড়, এই জন্য এটাকে ডেকোরেটিভের জন্য কার্সিভ লিখে না? আচ্ছা, হ্যাঁ, যদি ডেকোরেটিভ হয় তাহলে আমরা নর্মাল প্রথমে যেটা দেখলাম সেন্স সেরিফ লিখছি না এরিয়াল ফন্টের ক্ষেত্রে, তো এইটার ক্ষেত্রে আমরা কার্সিভ লিখছি। এখন আমি হেডার 2 এ এই লাইনটা লিখে দিব। এই যে এটা হচ্ছে আমার ফন্টের নাম, আর যদি এই ফন্ট কোনো কারণে না পাই তাহলে কার্সিভে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ডিফল্ট, এটা সব কম্পিউটারে থাকে, এই জন্য এটা বলে দেওয়া হয়েছে যে যদি কোনো কারণে এটা না পায় তাহলে এটার কাছাকাছি কার্সিভ আছে, এইটাকে সে নিয়ে নেবে। এখন দেখি আমরা হেডার 2 এ আমাদের কোনো চেঞ্জ আসলো কি না। দেখছেন এই যে চেঞ্জ হয়েছে। এটা জি, এটা সম্ভবত কার্সিভ হয়েছে, ওইটা ডিরেক্ট ইউজ হয় নাই। এটা কার্সিভ হয়েছে। আচ্ছা, এখানে যেটা আমি ভুল করেছি সেটা হচ্ছে এই যে এটা তো আমি ইম্পোর্ট করি নাই, ইম্পোর্ট যদি করতাম তাহলে সিএসএস ফাইলে দিতাম, ঠিক আছে। আমি যখন লিঙ্ক আকারে ফন্ট ব্যবহার করব তখন যে পেজে ওই ফন্টটি ব্যবহার হবে ওই পেজের হেডারের মাঝখানে, এখানে তো আমি হেডার টেডার কিছু লিখিনি, এই জন্য এই যে লিঙ্ক স্টাইল শিট লিঙ্ক করছি না, এইভাবে আমাকে গুগল ফন্ট ব্যবহার করলে হেডারের মাঝখানে এই লিঙ্কটা বলে দিতে হবে, এটা স্টাইল শিটে যাবে না। এখন রিলোড দিয়ে দেখি কি হয়। এই যে হয়েছে, বুঝতে পারছেন বিষয়টা? কি ফন্ট দিল এটা? সেকেন্ড কি লাইন এরকম মানে ভাঙা ভাঙা হ্যাঁ, ফন্ট দিল ভাঙ্গা এটা? ফন্টই তো আমি নিয়ে আসলাম এইমাত্র, এই যে এই ফন্টটা আমি গুগল থেকে নিয়ে আসলাম, এটা গুগলের যে এই ফন্টটা যে ভাঙ্গা দেখেন, এই যে ভাঙ্গা। তো এইটা নিয়ে আসার জন্য কি করতে হবে, দুইটা ওয়ে আছে। প্রথম ওয়ে হচ্ছে শোল্ডার লিঙ্ক, সেল। তিনটা ওয়েতে এই ফন্ট আমি ব্যবহার করতে পারি। এক নম্বর হচ্ছে ডাউনলোড করে নিয়ে আগের যে পদ্ধতি ব্যবহার করলাম ফোল্ডারের মধ্যে রেখে ব্যবহার করতে পারি। দুই নম্বর হচ্ছে লিঙ্ক, যদি লিঙ্ক পদ্ধতি ব্যবহার করি তাহলে কি করতে হবে, আমাকে যে পেজে এই ফন্টটা ব্যবহার হবে সে পেজের হেডারের মধ্যে আমাকে, যেমন এই যে সিএসএস স্টাইল শিট আমরা করছি না লিঙ্ক করি, এইভাবে আমাকে এই ফন্টের লিঙ্ক আকারে বলে দিতে হবে। আর সেকেন্ড ওয়ে যেটা ইম্পোর্ট মেথড যদি ব্যবহার করি তাহলে আমার এই যে এর আগে যেটা করলাম আমরা, এর আগে কি লিখছি আমরা, ফন্ট ফেস লিখছি তাই না, যখন আমার ফন্টটা নিজের কম্পিউটারে থাকবে। কিন্তু যদি ফন্ট অন্য কোথাও থেকে নিয়ে আসতে হয় তাহলে আমরা প্রথমে ইম্পোর্ট লিখব @import এবং ইউআরএল, এই যে এই ইউআরএলটা হচ্ছে গুগলের। যদি স্টাইল শিটে দেন তাহলে এইটা ব্যবহার করতে হবে, আর যদি মূল পেজে দেন তাহলে এইটা ব্যবহার করতে হবে। এখন আপনার যেটা ইচ্ছা। এখন আমি যদি এইটা মুছে দিই, যেহেতু আমি স্টাইল শিটে ব্যবহার করছি, সেভ করলাম, তাহলে ওই পেজে আমাদের কি মূলত গুগলের ফন্ট কি বেশি ইউজ করতে পারবো না গুগলের ওই যে ফন্ট যেটা আপনার আপনার যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারেন। গুগলের ফন্টও নরমালি ওই যে ওয়েবসাইট যেগুলো আপনি দেখতেছেন বা আপনি মানে নিজে যেগুলো করতেছেন যে সেগুলোতে মানে কিরকম ফন্ট টন্ট ব্যবহার করা হয় বা মানে কিরকম মানে কিছু তো স্পেসিফিক আমরা যখন নিজেদের আমরা যেহেতু ভালো লাগার যে বিষয় হ্যাঁ, সেগুলো। বেশিরভাগই স্যান্স সেরিফ টাইপের ফন্ট ব্যবহার হয়, আচ্ছা, এরিয়াল, হেলভেটিকা, এগুলোই বেশিরভাগ ওয়েবসাইটে ব্যবহার হয়। এত স্টাইলিশ ফন্ট কোনো ওয়েবসাইটে ব্যবহার হয় না। এত স্টাইলিশ ফন্ট টন্ট করতে গেলে তো অন্যরকম হয়, যেমন বাইরের ওয়েবসাইট গুলো হয়তো আরো অ্যাট্রাকটিভ বেশি করার জন্য হয়তো ওরকম ভাবেই করে, কিন্তু বাংলাদেশে যে মানে একটা নরমালি মানে একটা ওয়েবসাইট বানানোটাই মনে হয় তাদের মুখ্য, কিন্তু যতই স্টাইলিশ করে বা করে মানে ডিজাইনের তো আর শেষ নাই। ডিজাইন করতে পারলে তো বেটার, হ্যাঁ, আরো ডিজাইন বেশি করতে মানে পারলে কোনো প্রবলেম নাই, আপনি যে স্টাইল করবেন সেটাই আপনার কাজে আসবে। এখন এই ক্ষেত্রে আমরা যেহেতু শিখতেছি, HTML শিখতেছি, তো সেক্ষেত্রে ফন্ট নিয়ে মাথা ঘামাবো না একটাই কারণে, সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস শিখব।
আচ্ছা ওয়ার্ড আচ্ছা পেজে এইভাবে আমরা নর্মালি ইম্পোর্ট করে নিয়ে আসার দরকার হয় না, ঠিক আছে। এখানে স্টাইল শিটে ইম্পোর্ট দিয়ে এটা কাজ করতেছে না, সেক্ষেত্রে আমরা ওই একইভাবে বেশিরভাগ যেটা ব্যবহার হয় লিঙ্ক পদ্ধতি, প্রথমে যেটা দেখাইলাম, হ্যাঁ, এভাবে যদি আমরা দিই এটা কাজ করবে, কিন্তু বেশিরভাগই ব্যবহার হয় লিঙ্ক পদ্ধতি। এই যে দেখছেন কাজ করছে এখন, কিন্তু যখন সিএসএস স্টাইল শিটে দিলাম এটা কোনো কারণে কাজ করতেছিল না। এটা লিঙ্ক পদ্ধতিটা মানে HTML এর ডিক্লেয়ার করে দিতে হবে আগে আগে ডিক্লেয়ার, H1 এর মানে আপনার মাঝখানে। সাপোজ আমি যদি উদাহরণ দিই আপনাকে, আপনার ওয়েবসাইটে 5টা পেজ আছে, হ্যাঁ, 5টা পেজের জি, জি। মধ্যে 3টে পেজে আপনি চাচ্ছেন যে এই গুগলের এই ফন্টটা ব্যবহার করবেন, হ্যাঁ হ্যাঁ তখন আপনি এই লিঙ্কটা কপি করে শুধুমাত্র ওই 3টা পেজের হেডারেই রাখবেন। এটারে হ্যাঁ, আছে। যদি মানে যেখানে আমরা এই যে স্টাইল শিটের উল্লেখ করি ওই জায়গাটাতেই আমি রাখবো, ওই হেডারের মাঝখানে দুইটা। আমরা তো এখানে কোনো হেডার ফুটার তবে বডি লিখি নাই, তো যখন আমরা ওয়েবসাইট করতে যাব ওই বডির হেডারের মাঝখানে আমাকে এটা লিখে দিতে হবে। এখন আসেন, আপনি 10টা ফন্ট ব্যবহার করছেন, প্রত্যেক পেজেই যদি 10টা ফন্ট দিয়ে দেন আপনি এইভাবে, কাজ করবে ঠিকই, কিন্তু ওয়েবসাইট আপনার ভারী হয়ে যাবে। সে প্রথমে এই 10টা ফন্টকে লোড করবে, লোড করে তারপরে কিন্তু আপনার পেজ ব্রাউজ করবে। বুঝতে পারছেন? এই জন্য যে পেজে আমার যে ফন্ট দরকার শুধুমাত্র ওই পেজেই ওই ফন্টের রিলেশন আমরা কানেক্ট করে দেব। বুঝাইতে পারছি? জি এই মোটামুটি আমার ফন্ট নিয়ে বিষয়গুলো, ফন্ট ইম্পোর্ট কিভাবে করব, ফন্ট কিভাবে ব্যবহার করব, ঠিক আছে। আজকে এই পর্যন্ত রাখবো আমি। নেক্সট ক্লাসে আমরা আমাদের যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টে জি গুগল থেকে ফন্ট ব্যবহার করব, ফন্টের সাইজ চেঞ্জ করব। এক কথায় আমাদের যে প্রজেক্টের যে পেজটা করা আছে এখানে আমরা তো শুধুমাত্র অ্যালাইনমেন্টটা ঠিক করে রাখছি। এই যে আমরা নেক্সট ক্লাসে এটার ফন্ট নিয়ে কাজ করব, প্লাস HTML এর একটা অংশ বাকি আছে আমাদের, এটা হচ্ছে টেবিল। নেক্সট ক্লাসে এই ফন্টগুলো আমাদের ওই প্রজেক্টের সাথে ফন্ট ব্যবহার করব এবং টেবিল নিয়ে কাজ করব। আমরা টেবিল কিভাবে তৈরি করতে পারি যে কোনো ওয়েবসাইটে। জি HTML এর ওই একটা টপিকই বাকি আছে, টেবিল। অন্য বাকি টপিকগুলো সবই হয়ে গেছে, ফর্ম শেখানো হয়েছে, সবই হয়েছে, ওইটা বাকি আছে। তাহলে নেক্সট ক্লাসে এইটা আমরা দেখব, লাইভ প্রজেক্টে কি করে আমার ফন্ট অ্যাপ্লাই করব আর টেবিল কিভাবে ক্রিয়েট করব। তো নেক্সট ক্লাস মিস করেন না কেউ, হ্যাঁ, একটু লেন্দি হবে নেক্সট ক্লাস। আর 9টায় শুরু করব ইনশাল্লাহ, শুক্রবারের দিন প্রবলেম থাকে না। আর আপনারা যেটা করবেন, বিভিন্ন ফন্ট নিজেরা ব্যবহার করবেন, এই নর্মাল একটা পেজ করে নিজেরা বিভিন্ন ফন্ট ব্যবহার করে আমাকে পাঠাবেন শুক্রবারের আগে, ঠিক আছে। প্রজেক্টে কিছু করতে হবে না, ওইখানে করতে চাইলে করতে পারেন, কিন্তু এই যে আমি যেমন দেখাইলাম এরকম শুধু 2-3টা লাইন নিয়ে আপনি বিভিন্ন ফন্ট ব্যবহার করে প্র্যাকটিস করে ওই প্র্যাকটিস ফাইলটা আমাকে দেখাবেন। সবার জন্য এটা থাকলো, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে যে ফন্টগুলো। আমরা 3টা পদ্ধতি দেখেছি, 3টা পদ্ধতির যে কোনো পদ্ধতি ব্যবহার করতে পারেন আপনি। 1 নম্বর পদ্ধতি কী ছিল, ডিরেক্ট কম্পিউটারের যে ডিফল্ট ফন্টগুলো আছে যেগুলো এরিয়াল, হেলভেটিকা, এইটা দিয়ে ট্রাই করবেন, যেগুলো ব্রাউজারে থাকেই ওগুলো এমনি নিয়ে নেয়। এছাড়া যেগুলো আপনার কম্পিউটারের ভিতরে আছে বাইরে নিয়ে এসে আমরা যেমন এই যে হ্যালো ফন্ট ডাউনলোড করে ব্যবহার করলাম, এই রকম একটা উদাহরণ দিবেন আপনারা। আর গুগল থেকে কিভাবে ফন্ট ব্যবহার করব সেই উদাহরণটা দিবেন। এই 3টা উদাহরণ দিয়ে আমার একটা ফাইল তৈরি করে আমাকে পাঠাবেন শুক্রবারের আগে। এটাই হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। কেউ তো দেন না, এটাই সমস্যা, বলি তো সবাইকে। এখন এগুলো প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। এই যে ক্লাসে এটা এই যে HTML এর ফাইল, CSS এর ফাইল, প্লাস হইলো আপনার ওই যে এই ফাইল সহ মানে হ্যাঁ, এটা ফাইল সহ মানে একটা packet ফোল্ডার হিসেবে করে আপলোড করে দেবেন।